আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব প্রোগ্রামিং অংশ পঞ্চম অধ্যায়ের। আমরা গত ক্লাসে নেটওয়ার্ক সমস্যার কারণে প্রোগ্রামিংয়ের বিষয়গুলো আলোচনা করতে পারিনি, তো ইনশাল্লাহ আজকে যদি কোনো ধরনের কোনো সমস্যা না হয় আমরা প্রোগ্রামিংয়ের যে বেসিক বিষয়গুলো সেই বেসিক বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা যারা ইতিমধ্যে লাইভে জয়েন করছো আমাকে একটু বলো যে আমাদের আজকের সব কিছু ওকে আছে কি না। ইমন সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম। ইমন একটু দেখে বলো যে আমাদের ভিডিও অডিওগুলো একটু ঠিক আছে কিনা। আর তোমরা লাইভটাকে একটু শেয়ার করে দাও, আমিও একটু শেয়ার করে দেই, একটু পরে আমরা ক্লাসটা শুরু করে নেব। আসলে আমরা নিয়মিতই ক্লাস করতে চাচ্ছি, কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে আসলে ক্লাসগুলো সেভাবে হচ্ছে না। তো আশা করতেছি আজকে আমরা ভালোভাবেই ক্লাসটা শেষ করতে পারবো। তোমরা একটু আমাকে জানাও যে আমাদের ওকে আছে কিনা, আর তোমরা লাইভটাকে একটু শেয়ার করে দাও। আজকে আমরা প্রোগ্রামিং পঞ্চম অধ্যায়ের আজকে আমরা প্রোগ্রামিং শিখবো না। এই অধ্যায়ের আসলে তোমাদের দুইটা অংশ, একটা আছে তথ্যমূলক অনেকগুলো বিষয়, আর একটাতে হচ্ছে তোমার প্রোগ্রামিংয়ের বিভিন্ন আউটপুট, সেখানে আছে ধারার আউটপুট আছে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে মূলত আমরা দেখব যে কিভাবে প্রোগ্রামিংয়ের বেসিক বিষয়গুলো থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। তো তোমরা লাইভটাকে একটু শেয়ার করে দাও, আমরা একটু সময় নিয়ে লাইভটা শুরু করবো। হ্যাঁ, এর আগে আমরা তৃতীয় অধ্যায়ের বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। তো তৃতীয় অধ্যায়ের যাদের সমস্যা আছে তোমরা ভিডিও সেকশনে গেলে এর আগের যে লাইভ ক্লাসগুলো সেই লাইভ ক্লাসগুলো পেয়ে যাবা। আজকে আমরা প্রোগ্রামিং শুরু করলাম, আমরা ধারাবাহিকভাবে প্রোগ্রামিংয়েরও যে বিভিন্ন বিষয় আছে সেই বিষয়গুলো শেষ করব আমরা। আচ্ছা, ঠিক আছে সব কিছু। তো যদি ঠিক থাকে আমরা মোটামুটি ক্লাসটা শুরু করে দেই, এর মধ্যে বাকিরা আশা করতেছি জয়েন করে নেবে। আচ্ছা, আমরা মূলত আজকে প্রোগ্রামিংয়ের বেসিক যে বিষয়গুলো আছে সেই বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো মূলত কী, প্রোগ্রামিং ভাষা বলতে কী বোঝায়, প্রোগ্রামটা আসলে কী। তো যদি সহজভাবে বলতে চাই, প্রোগ্রাম হচ্ছে এক একটা ইনস্ট্রাকশন, অর্থাৎ কোনো একটা ইনস্ট্রাকশন আমরা একবার দিব, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজটা প্রতিবারে রিপিটলি হইতে থাকবে কোনো ধরনের ভুলভ্রান্তি ব্যতীত। এই সিস্টেমটাকেই বলা হয় হচ্ছে প্রোগ্রাম। যেমন আমাদের মোবাইল ফোন কিন্তু কি একটা প্রোগ্রামের মধ্যেই চলে। তো এটা একবার ডেভেলপ করে দেওয়া হয়েছে বা স্টোর করে দেওয়া হয়েছে আমাদের মোবাইলের মধ্যে। এই প্রোগ্রাম অনুযায়ী বা প্রোগ্রামে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেই ইনস্ট্রাকশনটা অনুযায়ী আমাদের মোবাইল কিন্তু প্রতিনিয়ত একইভাবে কাজ করে। তোমরা দেখো যখনই তোমরা ইমেজ ক্লিক করো তখন সাথে সাথে ইমেজটা কোথায় চলে যায়, গ্যালারিতে চলে যায়। আবার যদি তোমাকে কেউ মেসেজ পাঠায় সাথে সাথে মেসেজটা কোথায় চলে যায়, তোমাদের যে মেসেজ ইনবক্স আছে সেখানে। কখনোই কিন্তু এমন হয় না যে মেসেজ গ্যালারিতে চলে গেছে বা গ্যালারির ইমেজ কোথায় চলে আসছে, মেসেজে চলে আসছে, এরকমটা কিন্তু কখনো হয় না। কেন হয় না? কারণ তোমাদের প্রোগ্রামটা মোবাইলের মধ্যে সেভাবেই স্টোর করে দেয়া আছে। তাহলে প্রোগ্রাম আমরা বুঝতেছি, প্রোগ্রাম হচ্ছে কিছু ইনস্ট্রাকশন, যে ইনস্ট্রাকশনগুলো একবার দেওয়া হয় এবং যে কোনো ইলেকট্রনিক ডিভাইস, সেটা কম্পিউটার, মোবাইল বা অন্য এনিথিং, যে কোনো কিছু তার উপর নির্ভর করে প্রতিনিয়ত সেই কাজগুলো কী করে করতে থাকে। ঠিক আছে, তাহলে প্রোগ্রামকে যদি সংজ্ঞায়িত করতে চাই তাহলে সেটা কি হবে, যে কোনো একটি কাজ একই সিস্টেমে বারবার করার বিষয়টাকে কি বলা হয়, প্রোগ্রাম বলা হয়। তো প্রোগ্রাম শিখে গেলাম আমরা, এখন আমরা দেখবো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে শুরু হয়েছে। আচ্ছা,
তো আমি প্রোগ্রামিং ভাষাটাকে তোমাদের বাংলা আর ইংলিশ ভাষার সাথে একটু রিলেট করে বুঝাই দিচ্ছি। দেখো, বাংলা ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি, আর ধ্বনি প্রকাশের মাধ্যমটাকে আমরা কি বলে থাকি? বর্ণ। তো বাংলায় যেটাকে আমরা বর্ণ বলি, ইংলিশে সেটাকে আমরা কি বলে থাকি? লেটার। আর প্রোগ্রামিং ভাষায় সেই বর্ণ বা লেটারগুলোকে আমরা বলে থাকি হচ্ছে সিনট্যাক্স। বর্ণ দ্বারা আমরা কি তৈরি করি? বর্ণ দ্বারা আমরা তৈরি করি হচ্ছে বিভিন্ন ধরনের শব্দ। একইভাবে লেটার দ্বারা কি তৈরি করা হয়? লেটার দ্বারা বিভিন্ন ধরনের ওয়ার্ড তৈরি করা হয়, তাই না? আর এক বা একাধিক সিনট্যাক্স মিলে প্রোগ্রামিংয়ে যেটা গঠিত হয় সেটাকে আমরা বলি হচ্ছে ইনস্ট্রাকশন। এটাকে যদি তোমাদেরকে একটু উদাহরণ দ্বারা বলি, তাহলে মনে করে এরকম দেওয়া হলো WORK। তো এখানে WORK এই পুঁতিটাই হচ্ছে কি এক একটা করে সিনট্যাক্স। এই যে প্রতিটা বর্ণ বা লেটারকে আমরা কি বলে থাকি? সিনট্যাক্স বলে থাকি। এখন এই সবগুলো সিনট্যাক্সকে যদি আমি একসাথে করে লিখি তাহলে কি হবে? ওয়ার্ক। তো ওয়ার্কটা কিন্তু হচ্ছে কি একটা ইনস্ট্রাকশন, তাই না? আবার যদি আমি বলি EAT, এখানে EAT তিনটাই কি এক একটা করে সিনট্যাক্স। যখন আমি এই সিনট্যাক্সগুলোকে একসাথে করে লিখবো তখন এটা কি হয়ে যাবে? একটা ইনস্ট্রাকশন হয়ে যাবে। তাহলে প্রোগ্রামিং ভাষায় ইনস্ট্রাকশনগুলো কি দ্বারা গঠিত হয়? সিনট্যাক্স দ্বারা গঠিত হয়, ঠিক আছে? একইভাবে বাংলা ভাষায় বিভিন্ন শব্দ দ্বারা আমরা কি রচনা করি? বাক্য। ওয়ার্ড দ্বারা আমরা কি তৈরি করি? সেন্টেন্স তৈরি করি। একইভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দ্বারা যেটা তৈরি করা হয় সেই বিষয়টাকেই আসলে আমরা বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা মূলত কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশনের সমন্বয়ে গঠিত যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটাকেই বলা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আর এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা আমরা কি তৈরি করি? এই বিভিন্ন ধরনের প্রোগ্রাম তৈরি করি। আমরা যে প্রোগ্রামগুলো তৈরি করি সেই প্রোগ্রামগুলো কী দ্বারা তৈরি করা হয়? সেই প্রোগ্রামগুলো বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা তৈরি করা হয়। আমরা এই অধ্যায়ে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সম্বন্ধে জানবো সেটা হচ্ছে সি প্রোগ্রামিং সম্বন্ধে জানবো আমরা। আচ্ছা, বাক্য দ্বারা আমরা কি তৈরি করি? বাংলা ভাষায় রচনা তৈরি করি। একইভাবে ইংলিশে সেন্টেন্স দ্বারা কি তৈরি করা হয়? প্যারাগ্রাফ তৈরি করা হয়। আর প্রোগ্রামিং ভাষায় এক বা একাধিক প্রোগ্রাম মিলে যেটা গঠিত হয় সেটাকে আমরা বলি হচ্ছে সফটওয়্যার। আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করি মোবাইলে বা কম্পিউটারে, সেই সফটওয়্যারগুলো কিন্তু একাধিক প্রোগ্রামের সমন্বয়ে গঠিত। তাহলে আমি যদি পুরো বিষয়টা তোমাদেরকে আরেকবার একটু বলে দেই, যে প্রোগ্রামিং ভাষার ক্ষুদ্রতম যে একক বা বিষয় সেটাকে বলা হচ্ছে সিনট্যাক্স। সিনট্যাক্স মানে যে বর্ণ বা ক্যারেক্টার, সেগুলোকে আমরা বলছি সিনট্যাক্স। এরকম একাধিক সিনট্যাক্স মিলে যেটা গঠিত হয় সেটাকে আমরা বলি এক একটা ইনস্ট্রাকশন। এরকম একাধিক ইনস্ট্রাকশন দ্বারা যে ল্যাঙ্গুয়েজ বা ভাষাটা তৈরি করি আমরা, সেই ভাষাটাকেই আমরা বলি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা কি তৈরি করি? বিভিন্ন ধরনের প্রোগ্রাম তৈরি করি। আর একাধিক প্রোগ্রামের সমন্বয়ে যেটা গঠিত হয় সেটাকে আমরা কি বলি? সফটওয়্যার বলে থাকি। তাহলে সফটওয়্যার মূলত কি? একাধিক প্রোগ্রামের সমন্বয়ে গঠিত। তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে যদি তোমাদেরকে সংজ্ঞায়িত করতে বলে তাহলে সেটাকে কিভাবে সংজ্ঞায়িত করবা? এটাকে এভাবে সংজ্ঞায়িত করা যায় যে সিনট্যাক্স দ্বারা গঠিত একাধিক ইনস্ট্রাকশনের সমন্বয়ে যে ল্যাঙ্গুয়েজ বা ভাষা তৈরি হয় সেটাকেই আমরা বলি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, অনেকে সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা এই বিষয়গুলো একটু খাতা কলম নিয়ে একটু সাথে সাথে নোট করে নিতে পারো, অথবা পরবর্তীতে টিউটোরিয়ালটা থেকে তোমরা এই পুরো বিষয়গুলো নোট করে নিতে পারো। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রোগ্রামিং থেকে যে শুধু প্রোগ্রাম থেকেই এমসিকিউ থাকবে পরীক্ষায় তা কিন্তু না, যে প্রোগ্রামিংয়ের যে তত্ত্বীয় বিষয় বা মৌলিক বিষয়গুলো এগুলো থেকেও কিন্তু এমসিকিউ থাকবে। তাহলে এখান থেকে আমরা যেটা জানলাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে, যে সিনট্যাক্স দ্বারা গঠিত একাধিক ইনস্ট্রাকশনের সমন্বয়ে যে ভাষাটা তৈরি হয় সেই ভাষাটাকেই আমরা বলি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা। এখন আমরা একটু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রকারভেদ দেখব। তোমরা খাতা কলম নিয়ে সাথে সাথে বিষয়গুলো যদি একটু নোট করে নিতে পারো আমার মনে হয় সেটাই বেটার হবে। তাহলে তোমাদের এই সময়ের মধ্যেই যা পড়াচ্ছি সেই পড়াশোনাগুলো তোমাদের নোট হয়ে যাবে, সাথে একটা প্র্যাকটিস হয়ে যাবে। এর ফলে তোমার কিন্তু ভুলবা না আর সহজে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটাকে আমরা বলি হচ্ছে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর একটাকে আমরা বলতেছি হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো প্রধানত দুই ধরনের। একটাকে আমরা বলতেছি লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর একটাকে বলা হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আবার দুই ধরনের। একটাকে আমরা বলি মেশিন ল্যাঙ্গুয়েজ, আর একটাকে আমরা বলি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আর হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাও আবার দুই ধরনের। একটাকে আমরা বলি হচ্ছে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর একটাকে আমরা বলতেছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
ঠিক আছে, আমি এই বিষয়গুলো বলে দিচ্ছি, তোমরা একটু নোট করে নাও। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রধানত দুই ধরনের, একটাকে বলা হয় লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবার দুই ধরনের, একটাকে আমরা বলতেছি মেশিন ল্যাঙ্গুয়েজ, একটাকে বলা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবার দুই ধরনের, একটাকে বলা হচ্ছে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর একটাকে আমরা বলতেছি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো মেশিন ল্যাঙ্গুয়েজ কি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি, এটা আমরা একটু পরেই জানতে পারবো। স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি ভাষার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটাকেই বলা হয় স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমরা যে এই অধ্যায়ে সি প্রোগ্রামিং নিয়ে বিস্তারিত আলোচনা করব, সেই সি ভাষাটা কোন গঠনের মধ্যে পড়ে, স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের গঠনের মধ্যে পড়ে। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক আছে, আমি যদি তোমাদের এখানে উল্লেখযোগ্য কয়েকটা লিখে দেই তাহলে সেগুলো এরকম: সি প্লাস প্লাস, জাভা, অবজেক্টিভ সি, নিচে দেখা যায় কি সি প্লাস প্লাস, জাভা, অবজেক্টিভ সি। আমি একটু এদিকে উপরের দিকে লিখতেছি। এরকম আরও আছে, পার্ল নামে একটা ভাষা আছে, রুবি নামে একটা ভাষা আছে, প্যাসকেল নামে একটা ল্যাঙ্গুয়েজ আছে। এই সবগুলা ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদাহরণ। ঠিক আছে, তাহলে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি প্রোগ্রামিং, আর সি বাদে মোটামুটি অন্য যে ভাষাগুলো আছে এগুলাকে আমরা কি বলতেছি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা বলতেছি। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষাগুলোর কথা আমাদেরকে মনে রাখতে হবে, কারণ এখান থেকে কিন্তু এমসিকিউ আসে এরকম যে নিচের কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। তো উল্লেখযোগ্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা হচ্ছে সি প্লাস প্লাস, জাভা, অবজেক্টিভ সি, পার্ল, PERL পার্ল, রুবি, RUBY রুবি, প্যাসকেল, বেসিক, এরকম সি হ্যাশ, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে। তো এতগুলো আমাদের না জানলেও হবে, উল্লেখযোগ্য যে কয়টা এই কয়টাকে আমাদেরকে মনে রাখতে হবে। তোমাদের অপশনে সাধারণত এগুলাই থাকবে, সি প্লাস প্লাস, জাভা, না হলে অবজেক্টিভ সি, এগুলাই থাকবে তোমাদের অপশনে। তাহলে এখান থেকে যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে নিচের কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সেক্ষেত্রে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিষয়গুলো মনে রাখতে হবে। তার পাশাপাশি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এই প্রকারভেদ যেগুলো আমরা শিখলাম, এই প্রকারভেদগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রধানত হচ্ছে দুই ধরনের, একটা লো লেভেল আর একটাকে আমরা বলতেছি হচ্ছে হাই লেভেল। লো লেভেল আবার দুই ধরনের, একটা মেশিন আর একটা হচ্ছে কি অ্যাসেম্বলি। হাই লেভেলও আবার দুই ধরনের, একটাকে আমরা বলতেছি স্ট্রাকচার্ড আর একটাকে আমরা বলতেছি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, তাই না? তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রকারভেদগুলো আমরা আলোচনা করে নিলাম। এখন আমরা শিখব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্তর বা প্রজন্ম। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্তর বা প্রজন্ম পাঁচটি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্তর বা প্রজন্ম পাঁচটি। তোমরা একটু বিষয়গুলো খাতায় নোট করে নাও, লেখো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্তর বা প্রজন্ম পাঁচটি। আচ্ছা, সেখানে প্রথম যে প্রজন্ম সেটাকে আমরা বলি হচ্ছে মেশিন ভাষা, মেশিন ল্যাঙ্গুয়েজ, বা এটাকে বলা হয় ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, দ্বিতীয় যে স্তর বা প্রজন্ম এটাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তিন নম্বর যে স্তর প্রজন্ম এটাকে আমরা বলি উচ্চতর ভাষা, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। চার নম্বরে যেটা সেটাকে আমরা বলি অতি উচ্চতর ভাষা বা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অথবা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। পাঁচ নম্বরে আমরা বলি হচ্ছে স্বাভাবিক ভাষা, ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। স্বাভাবিক ভাষা, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বা ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তাহলে প্রোগ্রামিং ভাষার স্তর বা প্রজন্ম হচ্ছে পাঁচটা। হ্যাঁ, তোমরা একটু খাতায় নোট করে নাও যে প্রোগ্রামিং ভাষার স্তর বা প্রজন্ম পাঁচটি। একটাকে আমরা বলছি মেশিন ভাষা বা ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা বা সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, একটাকে বলতেছি উচ্চতর ভাষা বা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, আরেকটাকে বলতেছি অতি উচ্চতর ভাষা বা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে স্বাভাবিক ভাষা বা ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তোমরা একটু লিখে নাও, লেখা হয়ে গেলে আমাকে কমেন্টে জানাও। তখন আমরা এই পাঁচটা ভাষার যে বিস্তারিত বিষয়বস্তুগুলো আছে এইগুলাকে কেন এই নামগুলো করা হলো বা এগুলোর প্রপার্টি কী কী সেগুলো নিয়ে জানবো। পাঁচটা ভাষা তোমাদের লেখা হয়ে গেলে আমাকে একটু কমেন্ট করে জানাও।
একটু তাড়াতাড়ি করে লেখো, বিষয়গুলো সাথে সাথে নোট করে নাও, তাহলে তোমাদের জন্য পড়তে বুঝতে সুবিধা হবে। আর প্রোগ্রামিংয়ের এই বিষয়গুলো থেকে কিন্তু বিগত সালের যে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সেগুলোতে কিন্তু অনেক জায়গায় অনেক ধরনের প্রশ্ন আসছে, তো এগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে। আচ্ছা, লেখা হয়ে গেছে অনেকেরই। আচ্ছা, এখন এই 5টা যে স্তর বা প্রজন্ম, এই 5টা স্তর বা প্রজন্মের যে গুরুত্বপূর্ণ বিষয়, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখবো আমরা এখন। তো আমরা প্রথমে শুরু করব হচ্ছে মেশিন ভাষা দিয়ে। আমরা প্রথমে শুরু করব মেশিন ভাষা দিয়ে। তো মেশিন ভাষাকে আরও একটা নাম দ্বারা প্রকাশ করা হয়, মেশিন ভাষাকে বলা হয় যান্ত্রিক ভাষা। মেশিন ভাষাকে বলা হয় যান্ত্রিক ভাষা। অনেক সময় তোমরা প্রশ্নের অপশনে মেশিন ভাষাকে পাবা না, সেখানে দেয়া থাকবে যান্ত্রিক ভাষা। তো মেশিন ভাষা বললে যা বুঝাবে, যান্ত্রিক ভাষা বললেও একই বুঝাবে, ঠিক আছে। তাহলে মেশিন ভাষাকে আরেকটা আমরা কি নামে জানতে পারি? যান্ত্রিক ভাষা। এখন মেশিন ভাষাটা আসলে কি? তো মেশিন ভাষা হচ্ছে যে ভাষায় প্রোগ্রামগুলো শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করে লেখা হয়, সেই ভাষাটাকেই বলা হচ্ছে মেশিন ভাষা। আমি আবারও বলতেছি, যে ভাষায় প্রোগ্রামগুলো শুধুমাত্র 0, 1 ব্যবহার করে লেখা হয়, সেই ভাষাটাকেই বলা হচ্ছে মেশিন ভাষা। তোমরা লিখে নিতে পারো সংজ্ঞাটা যদি চাও। আমি আরেকবার একটু বলে দিচ্ছি, যে ভাষায় প্রোগ্রামগুলো শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করে লেখা হয়, তাকে কি বলা হয়? মেশিন ভাষা। যে ভাষায় প্রোগ্রামগুলো শুধুমাত্র 0 এবং 1 এই দুইটা সিনট্যাক্স ব্যবহার করে লেখা হয়, সেই ভাষাটাকেই বলা হচ্ছে মেশিন ভাষা, ঠিক আছে। এখন এই যে 5টা স্তরের আমরা ভাষা শিখব, এই 5টা স্তরের এই ভাষারই কিছু বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা আছে। তো এই 5টা স্তরের ভাষার বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধাগুলো তোমরা একটু বই থেকে পড়ে নিবা, কারণ এখানে সেগুলো লিখতে আমাদের অনেক সময় চলে যাবে। তারপরও উল্লেখযোগ্য যেগুলো তোমাদেরকে মোস্টলিভাবে জানা রাখতে হবে, সেগুলো আমি তোমাদেরকে এখানে একটু নোট করে দিচ্ছি, তোমরা সেটা নোট করে নিতে পারো। তো মেশিন ভাষার ক্ষেত্রে উল্লেখযোগ্য যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটারের সাথে সরাসরি যোগাযোগ করে বা কম্পিউটার সরাসরি বুঝতে পারে। মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে। মেশিন ভাষার ক্ষেত্রে আমাদের যে পয়েন্টটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং মনে রাখতে হবে সেটা হচ্ছে, মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামগুলো কম্পিউটারের সাথে সরাসরি যোগাযোগ করে, অথবা এটাকে বলতে পারো যে কম্পিউটার কি করতে পারে? সরাসরি বুঝতে পারে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে মেশিন ভাষার উল্লেখযোগ্য পয়েন্ট। এখন যদি বলো যে ভাইয়া কীভাবে সরাসরি বুঝতে পারে, কারণ আমরা জানি যে কম্পিউটারের বোধগম্য ভাষা হচ্ছে কি? বাইনারি, অর্থাৎ 0 আর 1। আর আমরা মেশিন ভাষায় যে প্রোগ্রামটা রচনা করতেছি তার সিনট্যাক্স কি? 0 আর 1। যেহেতু দুটো একই ভাষা, তো একই ভাষা হলে কি সরাসরি বোঝা যাবে। যেমন তোমাদের বোধগম্য ভাষা বাংলা, আমার বোধগম্য ভাষা বাংলা, এই যে আমি ক্লাসটা নিচ্ছি, তোমরা আমার ক্লাসটা কি সরাসরি বুঝতে পারতেছো। যেহেতু এখানে কম্পিউটারের বোধগম্য ভাষা এবং মেশিন ভাষার প্রোগ্রামগুলোর ভাষা একই, এই কারণে মেশিন ভাষার প্রোগ্রামগুলো কম্পিউটার কি করতে পারে? সরাসরি বুঝতে পারে। দ্বিতীয় যে উল্লেখযোগ্য বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে মেশিন ভাষাকে কম্পিউটারের মৌলিক ভাষা বলা হয়। মেশিন ভাষাকে কম্পিউটারের মৌলিক ভাষা বলা হয়। তো এরও যদি বিশ্লেষণ চাও তাহলে এটাও আগের, যেহেতু একই, এ কারণে এটাকে কি বলা হচ্ছে? কম্পিউটারের মৌলিক ভাষা বলা হচ্ছে। তৃতীয় আরেকটা পয়েন্ট আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে মেশিন ভাষায় প্রোগ্রামে অনুবাদকের প্রয়োজন হয় না। মেশিন ভাষায় প্রোগ্রাম লেখার ক্ষেত্রে অনুবাদকের প্রয়োজন হয় না। অনুবাদকের প্রয়োজন হয় না। তো অনুবাদক বিষয়টা কি, এটা আমরা একটু পরেই জানতে পারবো। তোমাদের অনেকেরই জানা থাকার কথা, একাডেমিকে পড়ে আসছো যে ইন্টারপ্রেটার, কম্পাইলার, অ্যাসেম্বলার, এগুলোকে অনুবাদক প্রোগ্রাম বলা হয়। তো এই মেশিন ভাষার প্রোগ্রামগুলোর ক্ষেত্রে কোনো অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। তো এখানে কিন্তু 3টা পয়েন্টই এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রথমটা কিভাবে ইম্পর্টেন্ট, তোমাকে এরকম প্রশ্ন দিবে যে নিচের কোন ভাষাটি কম্পিউটারের সাথে সরাসরি যোগাযোগ করে, সেখানে অপশন মেশিন ভাষা থাকলে মেশিন ভাষা, যান্ত্রিক ভাষা থাকলে যান্ত্রিক ভাষা। এরপরে বলতে পারে নিচের কোনটিকে কম্পিউটারের মৌলিক ভাষা বলা হয়, সেখানেও অ্যান্সার সেম, মেশিন ভাষা অথবা হচ্ছে যান্ত্রিক ভাষা। তৃতীয়টা এরকম বলতে পারে নিচের কোন প্রোগ্রামে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না, সেক্ষেত্রেও অ্যান্সার কী হবে? মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা। এই 3টা ছিল উল্লেখযোগ্য, এটা আমাকে অবশ্যই মনে রাখতে হবে। আরও কিছু সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য আছে মেশিন ভাষার, এগুলো তোমাদের যে পাঠ্য বই আছে সে পাঠ্য বই থেকে তোমরা এগুলো পড়ে নিতে পারো, ঠিক আছে। তো মেশিন ভাষায় কারো কোনো সমস্যা আছে কিনা বলো? সমস্যা না থাকলে ডান লেখো কমেন্টে, তাহলে আমরা এর পরবর্তী যে অ্যাসেম্বলি ভাষা দ্বিতীয় প্রজন্মের সেটা আলোচনা শুরু করব, ঠিক আছে। আর যদি কোনো বিষয় জানার থাকে বা সমস্যা মনে হয় তাহলে সেটাও লিখতে পারো। একটু তাড়াতাড়ি বলো
তাহলে আমরা পরেরটাতে দ্রুত যেতে পারবো। আচ্ছা, খুবই সহজ বিষয়, সমস্যা থাকার কথা না, তারপরেও আমি একটু চেক করে নিই। আচ্ছা, অনেকে সমস্যা নাই, ডান লিখে দিছে। তাহলে আমরা 2 নম্বর প্রজন্মের ভাষাটাতে চলে যাই। তো দ্বিতীয় প্রজন্মের ভাষাটাকে কি বলা হয়? অ্যাসেম্বলি ভাষা। ঠিক আছে, প্রথম প্রজন্মেরটাকে কি বলা হচ্ছে? মেশিন ভাষা। মেশিন ভাষার আরেকটা নাম আমরা কি জানছিলাম? মেশিন ভাষাকে বলা হয় যান্ত্রিক ভাষা। একইভাবে অ্যাসেম্বলি ভাষাকেও বলা হচ্ছে সাংকেতিক ভাষা। অ্যাসেম্বলি ভাষাকে আরেকটা নাম দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে সাংকেতিক ভাষা। ঠিক আছে, তাহলে সাংকেতিক ভাষা বলতে আমরা কোন ভাষাকে বুঝবো? অ্যাসেম্বলি ভাষাকে বুঝবো। এখন কথা হচ্ছে এই অ্যাসেম্বলি ভাষাকে সাংকেতিক ভাষা বলা হচ্ছে কেন, তাই না? তো আমরা শিখছিলাম যে প্রোগ্রাম হচ্ছে কিছু ইনস্ট্রাকশন বা নির্দেশের সমষ্টি, তাই তো। তো অ্যাসেম্বলি ভাষায় কি করা হয়? প্রোগ্রামের যে প্রতিটা নির্দেশ বা ইনস্ট্রাকশন দেয়া আছে সেগুলোকে বিভিন্ন ধরনের সংকেত দ্বারা প্রকাশ করা হয়। এই কারণে এটাকে বলা হচ্ছে সাংকেতিক ভাষা। যেমন আমি যদি কোনো যোগের কাজ করতে চাই, তাহলে সেখানে আমাকে যে ইনস্ট্রাকশন বা সংকেত ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অ্যাড। আমি যদি বিয়োগের কাজ করতে চাই, তাহলে সেখানে আমাকে সংকেত হিসেবে ব্যবহার করতে হবে সাব। আমি যদি গুণের কাজ করতে চাই, তাহলে অ্যাসেম্বলি ভাষায় আমাকে সংকেত হিসেবে ব্যবহার করতে এমইউএল। আমি যদি ভাগের কাজ করতে চাই, তাহলে আমাকে সেখানে সংকেত হিসেবে ব্যবহার করতে হবে কি? ডিআইভি। তাহলে দেখো, অ্যাসেম্বলি ভাষায় প্রতিটা নির্দেশের জন্য আমরা কি করতেছি? বিভিন্ন ধরনের সংকেত ব্যবহার করতেছি। যেহেতু সংকেতের মাধ্যমে এই ভাষাটা লেখা হচ্ছে, এই কারণে এই ভাষাকে বলা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা বা সাংকেতিক ভাষা। ঠিক আছে, তাহলে যদি বলা হয় যে নিচের কোনটি সাংকেতিক ভাষা, তাহলে আমরা কাকে বুঝবো? অ্যাসেম্বলি ভাষাকে বুঝবো। তাহলে অ্যাসেম্বলি ভাষারও কিছু সুবিধা অসুবিধা ও বৈশিষ্ট্য আছে। এই সুবিধা অসুবিধা এবং বৈশিষ্ট্যগুলো তোমরা পাঠ্য বই থেকে পড়ে নিবা। আচ্ছা, আমরা এখন তৃতীয় প্রজন্মের ভাষায় আসি। তৃতীয় প্রজন্মের ভাষাকে কি বলা হচ্ছে? উচ্চতর ভাষা বলা হচ্ছে। তৃতীয় প্রজন্মের যে ভাষা, সেই ভাষাগুলোকে আমরা বলি হচ্ছে উচ্চতর ভাষা, তাই না? উচ্চতর ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো উচ্চতর ভাষা কোনগুলো? একটু আগেই আমরা জানলাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কয় ধরনের ছিল। একটা ছিল লো লেভেল আর একটা ছিল হাই লেভেল। তো হাই লেভেলের ভাষাগুলোকেই কি বলা হচ্ছে? উচ্চতর ভাষা। সেখানে আমি কিছু ভাষা মেনশন করে দিয়েছিলাম, তোমাদের মনে আছে কি না দেখো। উচ্চতর ভাষা একটা কি? সি, সি প্লাস প্লাস, জাভা, প্যাসকেল, বেসিক। হ্যাঁ, এগুলাকে আমরা কি বলতেছি? উচ্চতর স্তরের প্রোগ্রামিং ভাষা বলছি। এরকম আরও অনেক আছে, আমি এখানে উল্লেখযোগ্য কয়েকটা লিখে দিলাম। এগুলাকে বলা হয় উচ্চতর স্তরের প্রোগ্রামিং ভাষা। আমরা বর্তমানে প্রোগ্রাম রচনার ক্ষেত্রে যে ভাষা ব্যবহার করি সেগুলো হচ্ছে উচ্চতর স্তরের প্রোগ্রামিং ভাষাগুলো আমরা ব্যবহার করি। ঠিক আছে, আচ্ছা, এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে কাজের উপর ভিত্তি করে এই উচ্চতর স্তরের প্রোগ্রামিং ভাষাগুলো আবার দুই ধরনের। কি বললাম? যে কাজের উপর ভিত্তি করে উচ্চতর স্তরের প্রোগ্রামিং ভাষাগুলো দুই ধরনের। আচ্ছা, সেগুলা কি কি? একটাকে আমরা বলি সাধারণ কাজের উচ্চতর ভাষা, আর একটাকে বলা হয় বিশেষ কাজের উচ্চতর ভাষা। উচ্চতর স্তরের যে প্রোগ্রামিং ভাষাগুলো আছে, সেই প্রোগ্রামিং ভাষাগুলোকে কাজের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়। একটাকে আমরা বলি সাধারণ কাজের উচ্চতর ভাষা, আর একটাকে আমরা বলি হচ্ছে বিশেষ কাজের উচ্চতর ভাষা। তো সাধারণ কাজের উচ্চতর ভাষা, এই যে আমরা এখানে যেগুলো মেনশন করে রাখছি, এই ভাষাগুলোকেই কি বলা হচ্ছে? সাধারণ কাজের উচ্চতর ভাষা বলা হচ্ছে। আর বিশেষ কাজের উচ্চতর ভাষা হচ্ছে তিনটে। একটা ভাষাকে আমরা বলি হচ্ছে কবল, একটা ভাষাকে আমরা বলি অ্যালগল, আর একটা ভাষাকে আমরা বলি হচ্ছে ফরট্রান। মনে হয় দেখা যাচ্ছে তোমাদের। একটা ভাষাকে আমরা কি বলি? কবল বলি। একটা ভাষাকে আমরা বলি হচ্ছে অ্যালগল, আর একটা ভাষাকে আমরা বলি হচ্ছে ফরট্রান।
তাহলে দুই ধরনের প্রোগ্রামিং ভাষা, একটা কি সাধারণ কাজের আর একটা হচ্ছে বিশেষ কাজের। এখন আমাকে বুঝতে হবে যে সাধারণ কাজ আর বিশেষ কাজ বলতে কি বোঝাচ্ছে। তো বিশেষ কাজ মানে হচ্ছে এই ভাষাগুলো কেবলমাত্র একটা নির্দিষ্ট কাজের ক্ষেত্রেই ব্যবহার করা হয়, আর সাধারণ কাজের যেগুলো সেগুলো মোটামুটি সকল ধরনের প্রোগ্রাম রচনার ক্ষেত্রেই ব্যবহার করা হয়। আবারও বলতেছি, যেগুলো বিশেষ কাজের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কেবলমাত্র নির্দিষ্ট কোনো একটা কাজের প্রোগ্রাম রচনার ক্ষেত্রেই ব্যবহার করা হয়। আর যেগুলো সাধারণ কাজের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই যে এই ভাষাগুলো, এগুলো মোটামুটি সকল ধরনের প্রোগ্রাম রচনার ক্ষেত্রেই ব্যবহার করা হয়। তো আমাদেরকে জানতে হবে এই যে বিশেষ কাজের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তিনটা, এই তিনটা ল্যাঙ্গুয়েজ কোনটা কোন কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাই না? তো আমরা এগুলো একটু জানার চেষ্টা করি। আমি এটা মিশাই দিয়ে উপরে লিখতেছি। আচ্ছা, আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, সাধারণ কাজ বলতে ওই ভাষাগুলো সকল কাজের প্রোগ্রাম রচনার ক্ষেত্রেই ব্যবহার করা হয়, আর যেগুলো বিশেষ কাজের বলছি আমরা, সেগুলো কেবলমাত্র কোনো একটা নির্দিষ্ট কাজের প্রোগ্রাম রচনার ক্ষেত্রেই বেশি ব্যবহার করা হয়। তো বিশেষ কাজের মধ্যে একটা কি দেয়া আছে, কবল। আমরা এই কবল সম্বন্ধে প্রথমে দেখি। তো কবল এই শব্দটার একটা পূর্ণরূপ আছে এই ভাষাটার, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তো কবলের পূর্ণরূপ হচ্ছে কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। কবলের পূর্ণরূপ কি, কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। এই পূর্ণরূপগুলো অবশ্যই ভালোভাবে মনে রাখবা, তোমাদের কিন্তু পূর্ণরূপ থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে, ঠিক আছে? এই পূর্ণরূপগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তো কবলের পূর্ণরূপ কি, কবলের পূর্ণরূপ হচ্ছে কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। এখানে একটা কিওয়ার্ড দেখো কি দেয়া আছে, বিজনেস। অর্থাৎ ব্যবসায়িক কাজে বা ব্যবসায় প্রতিষ্ঠানের কাজে আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করি, সেই সফটওয়্যারগুলো তৈরিতে সেখানে বিশেষভাবে কোন প্রোগ্রামিং ভাষাটা ব্যবহার করা হয়, কবল নামক যে প্রোগ্রামিং ভাষা আছে সেই কবল প্রোগ্রামিং ভাষা। তাহলে কবল এই প্রোগ্রামিং ভাষার বিশেষ ব্যবহারিক প্রয়োগ কোথায়, বাণিজ্যিক কাজে। বাণিজ্যিক কাজে, এগুলো কিন্তু তোমাদের এমসিকিউতে আসবে। এরকম বলবে যে বাণিজ্যিক কাজে নিচের কোন প্রোগ্রামিং ভাষাটি বিশেষভাবে ব্যবহার করা হয়, তখন তোমাকে অ্যান্সার হিসাবে চুজ করতে হবে হচ্ছে কবল নামে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেটা। তাহলে কবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যবসায়িক বা বাণিজ্যিক কাজে বিশেষভাবে ব্যবহার করা হয়। এর পরের বিশেষ প্রোগ্রামিং ভাষাটা কি আছে দেখো দেখি, অ্যালগল। তো অ্যালগলের পূর্ণরূপটাও জানতে হবে। অ্যালগলের পূর্ণরূপ হচ্ছে অ্যালগোরিদমিক ল্যাঙ্গুয়েজ। অ্যালগলের পূর্ণরূপ হচ্ছে আলগোরিদমিক ল্যাঙ্গুয়েজ, তাই না? আলগোরিদমিক ল্যাঙ্গুয়েজ। তো অ্যালগলের পূর্ণরূপটা কি, অ্যালগলের পূর্ণরূপ হচ্ছে আলগোরিদমিক ল্যাঙ্গুয়েজ। তোমাদের কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে বা যদি তোমাদের মনে হয় যে আমি একটু দ্রুত পড়াচ্ছি, তাহলে সেই বিষয়গুলো তোমরা একটু কমেন্টে জানাবা, তাহলে আমি ক্লিয়ার করে নিতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, যেহেতু এটা অনেকটা তত্ত্বীয় বিষয়ের মতো, এজন্য আমাকেই বলে যাইতে হবে। তোমরা হয়তো বোরিং হয়ে যাচ্ছ, কিন্তু কিছু করার নেই, কারণ আমাকেই বলতে হবে। তবে তোমরা সাথে সাথে বিষয়গুলো নোট করার মাধ্যমে পুরো বিষয়গুলো এখন ক্লাসের মধ্যে আয়ত্ত করে নিতে পারো। আর এগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয়। তোমরা যদি বই খুলে দেখো, এগুলো থেকে বিগত সালগুলোতে বিভিন্ন জায়গায় অনেক প্রশ্ন আসছে, তো সামনেও আসতে পারে, এই কারণে এগুলো ভালোভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা কি জানতেছিলাম, অ্যালগল প্রোগ্রামিং ভাষা। অ্যালগলের পূর্ণরূপ কি, অ্যালগলের পূর্ণরূপ হচ্ছে আলগোরিদমিক ল্যাঙ্গুয়েজ। তো এই ভাষাটা কোন বিশেষ কাজে ব্যবহার করা হয়, এই ভাষাটা হচ্ছে গবেষণার কাজে বিশেষভাবে ব্যবহার করা হয়। গবেষণার কাজে, অর্থাৎ গবেষণার কাজকে সহজ করার জন্য বা গবেষণালব্ধ যে ফলাফল বা ডাটা, এগুলো সংরক্ষণের জন্য যে সফটওয়্যারগুলো তৈরি করা হয়, সেখানে বিশেষভাবে কোন ভাষাটা প্রয়োগ করা হয়, অ্যালগল নামে যে প্রোগ্রামিং ভাষা আছে সেই অ্যালগল ভাষাটাকে প্রয়োগ করা হয়। বোঝা গেছে? তাহলে কবল প্রোগ্রামিং ভাষা কোথায় ব্যবহার করা হয়, বিশেষভাবে বাণিজ্যিক কাজে। আর অ্যালগল প্রোগ্রামিং ভাষা বিশেষভাবে ব্যবহার করা হয় কোন কাজে, গবেষণার কাজে। এখন তৃতীয় আরেকটা বিশেষ কাজের ভাষা থাকলো, সেটা হচ্ছে ফরট্রান। তো এই ফরট্রানের পূর্ণরূপ হচ্ছে ফর্মুলা ট্রান্সলেশন। ফর্মুলা ট্রান্সলেশন। তো এই ফরট্রানের কাজ হচ্ছে প্রকৌশলগত সমস্যা সমাধানে। এই ফরট্রান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজ হচ্ছে প্রকৌশলগত সমস্যা সমাধানে। এই ফরট্রান ল্যাঙ্গুয়েজটা কী করা হয়, বিশেষভাবে সেখানে ব্যবহার করা হয়। অর্থাৎ জটিল জটিল গাণিতিক ফাংশন, ত্রিকোণমিতিক সমস্যা সমাধানে, প্রকৌশলগত কাজের ক্ষেত্রে যে সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করি, সেখানে বিশেষভাবে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয়, ফরট্রান নামে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেই ফরট্রান ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয়। তাহলে বিশেষ কাজের ভাষা ছিল কয়টা, তিনটা। একটাকে আমরা বলতেছিলাম কবল, একটা হচ্ছে অ্যালগল, আর একটা হচ্ছে ফরট্রান। এবং আমরা এটাও জানে নিলাম কোনটা কোন কাজে ব্যবহার করা হয়। কবল হচ্ছে বাণিজ্যিক বা ব্যবসায়ের কাজে, অ্যালগল হচ্ছে কি
গবেষণার কাজে, আর ফরট্রান হচ্ছে প্রকৌশলগত বা গাণিতিক সমস্যা সমাধানের কাজে ব্যবহার করা হয় হচ্ছে ফরট্রান। এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই ভালোভাবে পড়ে নিতে হবে। আচ্ছা, এই বিষয়গুলো তোমরা আশা করি আমার সাথে সাথে তুলে নিছো। এগুলো অবশ্যই খাতায় নোট করে নিয়ে পড়তে হবে। বইয়ে এক এক বইয়ে এক এক রকম পাবা, আমি এখানে সকল তথ্যগুলো তোমাদেরকে সামগ্রিকভাবে বুঝাই দিচ্ছি, ঠিক আছে? তো এগুলো নোট থাকলে অন্য অন্য বই আর ফলো করার প্রয়োজন হবে না, শুধু তোমরা বই থেকে ওই 5টা ভাষার যে সুবিধা অসুবিধা আর বৈশিষ্ট্য এগুলাই পড়ে নিবে। এগুলো আমি লিখে দিতাম, বাট এখানে লিখতে গেলে অনেক সময়ের প্রয়োজন, ঠিক আছে? আচ্ছা, তো আমরা অনেক পড়াশোনা করে নিলাম, এখন তোমাদেরকে একটু আমার সাথে কানেক্ট করার চেষ্টা করি, দেখি যে তোমরা পুরো বিষয়গুলো কতটুকু শিখলা। আমি তোমাদের কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করতেছি, এগুলোর একটু অ্যান্সার দিয়ে দাও। প্রথমত বলো যে কোন ভাষা কম্পিউটারের সাথে সরাসরি যোগাযোগ করে? দ্রুত অ্যান্সার করবো। আমি একটু তোমাদের কয়েকটা প্রশ্নের অ্যান্সার নিয়ে আবার পরবর্তী যে ভাষা থাকলো, আমরা 3য় প্রজন্ম পর্যন্ত আলোচনা করলাম, এরপরে 4র্থ 5ম প্রজন্ম আলোচনা করে আমরা আজকের ক্লাসটা শেষ করব। তো তোমাদেরকে প্রথম প্রশ্ন দেয়া হলো যে কোন ভাষা কম্পিউটার সরাসরি বুঝতে পারে বা কম্পিউটারের সাথে সরাসরি যোগাযোগ করে? দ্রুত বলো। কোন ভাষা কম্পিউটারের সাথে সরাসরি যোগাযোগ করে বা কম্পিউটার সরাসরি বুঝতে পারে? আচ্ছা, আমরা মোটামুটি বেশ কয়েকটা অ্যান্সার পেয়ে গেছি, সেটা হচ্ছে মেশিন ভাষা, ঠিক আছে? যারা অ্যান্সার দিয়েছো খুবই ধন্যবাদ। চেষ্টা করবা সবাই অ্যান্সার দেওয়ার জন্য, ঠিক আছে? তাহলে সাথে সাথে বিষয়গুলো তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। সাংকেতিক ভাষা বলা হয় নিচের কোন ভাষাটিকে? অপশন 9, নিজেরাই বলো। সাংকেতিক ভাষা বলা হয় কোন ভাষাকে? সাংকেতিক ভাষা বলা হয় কোন ভাষাকে? ঝটপট উত্তর দাও, আমরা তাড়াতাড়ি এই প্রশ্নগুলো একটু উত্তর নিয়ে পরবর্তী টপিকে চলে যাব। সাংকেতিক ভাষা বলা হয় কোন ভাষাকে? আচ্ছা, সাংকেতিক ভাষা বলা হয় অ্যাসেম্বলি ভাষাকে, অনেকেই পড়ছো। আচ্ছা, C++ কোন ধরনের ভাষা? C++ কোন ধরনের ভাষা? C++ কোন ধরনের ভাষা? C++ কোন ধরনের ভাষা? C++ কোন ধরনের ভাষা বলো? C++ কোন ধরনের ভাষা? অঙ্কিতা রহমান উচ্চতর ভাষা, ইরফাত জাহান কমল উচ্চতর। বাকি যারা আছে অ্যান্সার করো। অ্যান্সার করতে তো অসুবিধা নাই, তাই না? অ্যান্সার করলেই বিষয়গুলো প্র্যাকটিস হবে। আচ্ছা, C++ উচ্চতর ভাষা, এটা অবশ্যই সঠিক আছে, তবে আরেকটা বিষয় মনে করাই দেই তোমাদের। C++ এটা উচ্চতর স্তরের একটা প্রোগ্রামিং ভাষা, তার পাশাপাশি এটা কিন্তু কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা, ঠিক আছে? তো অপশনে যদি উচ্চতর ভাষা থাকে তাহলে অবশ্যই আমরা উচ্চতর ভাষাই দেখাবো, তবে যদি উচ্চতর ভাষা না থেকে অবজেক্ট ওরিয়েন্টেড থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখাবো? অবজেক্ট ওরিয়েন্টেডও দেখাবো, ঠিক আছে? সি হচ্ছে কি স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর C++ হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদাহরণ, ঠিক আছে? প্রকৌশলগত সমস্যার সমাধানে নিচের কোন ভাষাটি ব্যবহার করা হয়? এই প্রশ্নটা অ্যান্সার করো। প্রকৌশলগত সমস্যা সমাধানে
নিচে কোন ভাষাটি ব্যবহার করা হয়? প্রকৌশলগত সমস্যা সমাধানে কোন ভাষাটি ব্যবহার করা হয়? প্রকৌশলগত সমস্যার সমাধানে কোন ভাষাটি ব্যবহার করা হয়? অঙ্কিতা রহমান লিখছো ফরট্রান, ইরফাত জাহান, কমল। ফরট্রান কিরে শুধু দুইজনে লাইভ ক্লাস করতেছে নাকি, না বাকিরা ঘুমাচ্ছেন? হ্যাঁ, ঘুমায় ক্লাস করলে হবে না তো। তো প্রকৌশলগত সমস্যা সমাধানে কোন ভাষাটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফরট্রান নামক যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেই ফরট্রান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। আচ্ছা, মোটামুটি তোমরা সব কিছু বুঝতে পারছো, তারপরে এই বিষয়গুলো অবশ্যই প্র্যাকটিস করে আরও ভালোভাবে বুঝে নিতে হবে। তো আমরা 3টা প্রজন্মের ভাষা আলোচনা করতেছিলাম, এখন দেখি হচ্ছে 4র্থ প্রজন্মের ভাষা। তো 4 নম্বরে আসতেছে 4র্থ প্রজন্মের ভাষা বা অতি উচ্চতর ভাষা। 4 নম্বর যে ভাষাটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে অতি উচ্চতর ভাষা। আচ্ছা ঠিক আছে, দেখি আচ্ছা 4 নম্বরে আমরা কি বলতেছি? অতি উচ্চতর ভাষা। তো অতি উচ্চতর ভাষাকে বিভিন্ন নাম দ্বারা প্রকাশ করা হয়, যেমন আমরা এটাকে বলি হচ্ছে 4GL। 4GL মানে হচ্ছে 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। 4GL মানে হচ্ছে 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এই পুনরূপটা মনে রাখতে হবে, এবং 4GL কোন ভাষাটাকে বলা হয় সেটাও জানে রাখতে হবে। 4GL কোনটাকে বলা হয়? 4র্থ প্রজন্মের ভাষাকে বা অতি উচ্চতর ভাষাকে। তো অতি উচ্চতর ভাষাকে একটা নাম বলা হয় 4GL, আরও একটা নাম আছে, এটাকে বলা হয় RAD। RAD এর পূর্ণরূপ হচ্ছে র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। RAD এর পূর্ণরূপ হচ্ছে র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। ঠিক আছে, তাহলে অতি উচ্চতর ভাষাকে 2টা নাম দ্বারা প্রকাশ করা হয়, একটাকে আমরা বলি হচ্ছে 4GL। আচ্ছা ইয়াটা একটু ওইদিকে দেখি, এদিকে আর একটু স্পেস দাও। আচ্ছা 4GL কে অতি উচ্চতর ভাষাকে কি বলা হচ্ছে? 4GL বা 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। আর RAD এর পুনরূপ হচ্ছে র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। ঠিক আছে, এখানে এরকম বলতে পারে যে RAD নিচের কোন ভাষাটি, তখন বলতে হবে অতি উচ্চতর প্রোগ্রামিং ভাষা। তো এই পুনরূপগুলো মনে রাখতে হবে, সাথে সাথে কোনটা কি বলা হচ্ছে এটাও জানা রাখতে হবে। তো আমরা উচ্চতর স্তরের বিভিন্ন প্রোগ্রামিং ভাষা জানছিলাম, কি সেগুলো? C++, জাভা, পাল, রুবি, প্যাসকেল, অবজেক্টিভ সি। এরকম অতি উচ্চতর ভাষারও কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আমাদের জানা রাখতে হবে। এটা লিখে নিছো, তাড়াতাড়ি কমপ্লিট করো। এখানে আমরা বলতেছি যে অতি উচ্চতর ভাষাকে বলা হচ্ছে 4GL মানে 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ, অথবা এটাকে বলা হয় RAD। RAD মানে কি? র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। পূর্ণরূপগুলো অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন। পূর্ণরূপ থেকে অবশ্যই একটা প্রশ্ন তো আসবে, একটারও বেশি আসতে পারে, তবে একটা অবশ্যই আসবে। ঠিক আছে, একটু দ্রুত লেখো। আচ্ছা, লেখা শেষ হয়ে যাওয়ার কথা। এখন আমরা দেখব যে অতি উচ্চতর স্তরের প্রোগ্রামিং ভাষাগুলো কি কি। তো অতি উচ্চতরের প্রোগ্রামিং ভাষার উদাহরণ হচ্ছে, একটা হচ্ছে SQL। SQL এর পুনরূপ কি? SQL এর পুনরূপ হচ্ছে স্ট্রাকচারড কুইরি ল্যাঙ্গুয়েজ। SQL এর পুনরূপ হচ্ছে স্ট্রাকচারড কুইরি ল্যাঙ্গুয়েজ। এরকম আরও আছে ওরাকল, ভিজুয়াল বেসিক, নোম্যাড, ইন্টেলেক্ট, ফোকাস, র্যাপোর্ট, CSL, SQLids ইত্যাদি ইত্যাদি। এই কয়েকটা মনে রাখলেই তোমাদেরকে হবে। এইগুলাকে কি বলা হচ্ছে? এগুলাকে বলা হচ্ছে অতি উচ্চতর স্তরের প্রোগ্রামিং ভাষা বলা হচ্ছে এগুলাকে। তাহলে কোনগুলো উচ্চতর স্তরের প্রোগ্রামিং ভাষা আর কোনগুলো অতি উচ্চতর স্তরের প্রোগ্রামিং ভাষা, এটা কিন্তু তোমাদেরকে জানা রাখতে হবে।
উচ্চতর স্তরের প্রোগ্রামিং ভাষা কোনগুলো আর অতি উচ্চতর স্তরের প্রোগ্রামিং ভাষা কোনগুলো, এটা কিন্তু জানা রাখতে হবে। তো এখন আমি এগুলো যেগুলো লিখে রাখছি এগুলো সবগুলাই কি অতি উচ্চতর স্তরের প্রোগ্রামিং ভাষা। আমি যদি সেগুলো আরেকবার বলে দিই, প্রথমটা হচ্ছে এসকিউএল, যার পুনরূপ হচ্ছে স্ট্রাকচার্ড কুইরি ল্যাঙ্গুয়েজ। এরপর আছে ওরাকল, ভিজুয়াল বেসিক, নোম্যাড, NOMAD নোম্যাড। এরপর আছে ইন্টালেক্ট, INTELLECT ইন্টালেক্ট। এরপর আছে ফোকাস, তারপর আছে র্যাপপোর্ট, এরপর আছে CSL, এরপর আছে SQLids ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এগুলাকে বলা হয় অতি উচ্চতর স্তরের প্রোগ্রামিং ভাষা। অবশ্যই এগুলো ভালোভাবে মনে রাখতে হবে। এখান থেকে MCQ আসবে যে নিচের কোনটি অতি উচ্চতর স্তরের প্রোগ্রামিং ভাষা, একটা অতি উচ্চতর স্তরের দেয়া থাকবে আর বাকিগুলা অন্যান্য ভাষা দেয়া থাকবে। সেখান থেকে তোমাকে চুজ করতে হবে যে কোনটা অতি উচ্চতর স্তরের প্রোগ্রামিং ভাষা। বোঝা গেছে? দ্রুত লেখেন, দ্রুত লেখা হয়ে গেলে আমাকে একটু রেসপন্স করেন, যেহেতু অনেকগুলো বিষয় তাড়াতাড়ি লেখো। এরপরে আমরা পঞ্চম প্রজন্মের ভাষায় চলে যাব। তাহলে তৃতীয় প্রজন্মের বা উচ্চতর স্তরের প্রোগ্রামিং ভাষা আর চতুর্থ প্রজন্ম বা অতি উচ্চতর স্তরের প্রোগ্রামিং ভাষা কোনগুলো, এগুলো অবশ্যই অবশ্যই আমাদের ভালোভাবে মনে রাখতে হবে, MCQ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা দেখি হচ্ছে পঞ্চম প্রজন্ম বা স্বাভাবিক ভাষা বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। তাহলে পঞ্চম প্রজন্মের ভাষা কোনটাকে বলা হচ্ছে? স্বাভাবিক ভাষা বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। তো স্বাভাবিক ভাষাকে বলা হয় 5GL। 5GL মানে কি? 5GL মানে হচ্ছে ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তাহলে 5GL মানে হচ্ছে ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এটাকে কি বলা হচ্ছে? স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা বলা হচ্ছে। তাহলে এখানে এরকম প্রশ্ন থাকে যে নিচের কোনটি স্বাভাবিক ভাষা, তখন প্রশ্ন যদি থাকে পঞ্চম প্রজন্ম তাহলে অ্যান্সার দেখাবেন পঞ্চম প্রজন্ম, যদি থাকে 5GL তখন অ্যান্সার দেখাইতে হবে 5GL। ঠিক আছে, তো যেমন উচ্চতর স্তরে কিছু প্রোগ্রামিং ভাষা আছে, অতি উচ্চতরেরও কিছু প্রোগ্রামিং ভাষা দেখলাম, একইভাবে স্বাভাবিক ভাষারও কিছু প্রোগ্রামিং ভাষা আছে। সেগুলো কি কি? একটা হচ্ছে প্রোলগ, এটা আছে লিস্প, এটা আছে মার্কারি। ঠিক আছে, এটা হচ্ছে প্রোলগ, লিপস আর হচ্ছে কি মার্কারি। এগুলাকে কি বলা হয়? পঞ্চম স্তরের উল্লেখযোগ্য প্রোগ্রামিং ভাষা বলা হয়। তাহলে তৃতীয় স্তরের প্রোগ্রামিং ভাষা কোনগুলো, চতুর্থ স্তরের প্রোগ্রামিং ভাষা কোনগুলো, পঞ্চম স্তরের প্রোগ্রামিং ভাষা কোনগুলো, এগুলো অবশ্যই অবশ্যই আমাদেরকে ভালোভাবে শিখে রাখতে হবে। এগুলা থেকে MCQ আসার যথেষ্ট সম্ভাবনা আছে, তাড়াতাড়ি লিখে নাও। তাহলে পঞ্চম প্রজন্মের ভাষাকে কি বলা হয়? 5GL বলা হয়। আর এই পঞ্চম প্রজন্মের ভাষার উদাহরণগুলো কি কি? পঞ্চম প্রজন্মের ভাষার উদাহরণগুলো হচ্ছে প্রোলগ, লিস্প আর একটা হচ্ছে মার্কারি। হয়ে গেছে? আচ্ছা, যদি হয়ে যায় তাহলে পাঁচটা যে প্রজন্মের ভাষার কথা বললাম আমরা, সে পাঁচটা প্রজন্মের ভাষার বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম। এখান থেকে তোমাদের অতিরিক্ত যেটা পড়ে নিতে হবে সেটা হচ্ছে যে এই পাঁচটা প্রোগ্রামিং ভাষার স্তরের যে বৈশিষ্ট্য এবং তাদের যে সুবিধা অসুবিধা, এগুলা তোমরা একটু বই থেকে আর একটু দেখে নিবা। যদিও এখানে আলোচনার মধ্যে অনেকগুলাই উঠে আসছে, কিন্তু তারপরেও একটু দেখে নেবেন। ঠিক আছে, যেমন মেশিন ভাষার ক্ষেত্রে আরও বৈশিষ্ট্য কী আছে, যে মেশিন ভাষায় প্রোগ্রাম লেখা অনেক কষ্টসাধ্য। কেন কষ্টসাধ্য? কারণ মেশিন ভাষার প্রোগ্রামগুলো শুধুমাত্র আমরা কী দ্বারা লিখি? 0 আর 1 দ্বারা লিখি। এছাড়াও বলা আছে যে মেশিন ভাষার প্রোগ্রাম রচনার ক্ষেত্রে দক্ষ জনবলের প্রয়োজন হয়, কারণ যেহেতু শুধুমাত্র 0 আর 1 দ্বারা প্রোগ্রাম লেখা হয়, এই কারণে দক্ষ জনবলের প্রয়োজন সেখানে। এছাড়া আরও বলা আছে এরকম যে মেশিন ভাষার প্রোগ্রামে ভুল ত্রুটি খুঁজে বের করা অনেকটা কষ্টসাধ্য, যেহেতু শুধু দুইটাই 0 আর 1, এই কারণে সেখানে ভুল ত্রুটি খুঁজে বের করাটা অনেকটাই কষ্টসাধ্য। তো এইরকম টুকিটাকি যে বিষয়গুলো আছে এগুলো তোমরা কোনো একটা যে কোনো রাইটারের পাঠ্য বই থেকে পড়ে নিবা। আর মোটামুটি যতটুকু প্রয়োজন আমাদের একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য, আমরা কিন্তু এখানে সেই সকল বিষয়গুলাই আলোচনা করে নিছি। আচ্ছা, তো আমি ক্লাসটা শেষ করব, তার আগে
তোমাদেরকে আরেকবার আমি কয়েকটা কোশ্চেন একটু জিজ্ঞেস করে নিব, এগুলোর উত্তর দিলেই তোমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। এর পরবর্তী ক্লাসে আমরা এর যে পরবর্তী টপিক বা সিকোয়েন্স আছে সেখান থেকে আমরা আবারও শুরু করব। তোমাদের প্রোগ্রামিং অধ্যায়টা চেষ্টা করা হবে ধারাবাহিকভাবে পুরো অধ্যায়টার সকল বিষয়বস্তু আলোচনা করে দেওয়ার জন্য। আচ্ছা, এখন তোমাদেরকে যে প্রশ্নটা আমি জিজ্ঞেস করিব সেটা হচ্ছে এই 4GL এর পূর্ণরূপ লেখো। 4GL এর পূর্ণরূপ কি এটা লেখেন, সাথে লিখে দাও যে 4GL কোন স্তরের ভাষা। এটার পূর্ণরূপটা লেখো, সাথে লেখো 4GL কোন স্তরের প্রোগ্রামিং ভাষা। দেখছো, দ্রুত লেখো। আচ্ছা, 4GL এর পূর্ণরূপটা লেখো, সাথে লেখো যে 4GL কোন স্তরের প্রোগ্রামিং ভাষার। আচ্ছা, 4GL এর পূর্ণরূপ হচ্ছে 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ, আর এটা হচ্ছে অতি উচ্চতর স্তরের প্রোগ্রামিং ভাষার উদাহরণ। আচ্ছা, আমি এখানে একটা লেকচার শিট নিছি, এখানে বিগত সালগুলোর প্রশ্ন দেওয়া আছে। তো দেখো, এই বিগত সালগুলোতে এই যতটুকু অংশ আলোচনা করলাম এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশ্ন আসছে। আমি তোমাদের প্রশ্নগুলো একটু লিখে দিচ্ছি সালসহ, তোমাদেরকে একটু অ্যান্সার করে দিতে হবে সাথে সাথে, একটু দ্রুত অ্যান্সার করে দিবা সবাই, তাহলে বিগত সালগুলোর প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। এখানে প্রথম প্রশ্ন বলছে কম্পিউটারের মৌলিক ভাষা কোনটি। কম্পিউটারের মৌলিক ভাষা কোনটি? এই প্রশ্নটা আসছে তোমার হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, BRURA সি ইউনিটে আসছে 17-18 সনে। ঠিক আছে, তো এই ভাষার এই প্রশ্নের অ্যান্সার কি হবে দেখো, পারা যায় কিনা। কম্পিউটারের মৌলিক ভাষা কোনটি? অবশ্যই পারা যাবে, এগুলো বারবার রিপিট করে দিলাম ক্লাসে, ক্লাস শুরু থেকে করলে অবশ্যই পারা যাবে। কম্পিউটারের মৌলিক ভাষা কোনটি? ইমন ইসলাম, ক্লাসে তোমার রেসপন্স পাওয়া যাচ্ছে না, ক্লাস করতেছেন নাকি ঘুমাচ্ছেন? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। কম্পিউটারের মৌলিক ভাষা কোনটি? আচ্ছা, কম্পিউটারের মৌলিক ভাষা হচ্ছে মেশিন ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজ। কম্পিউটারের মৌলিক ভাষা হচ্ছে মেশিন ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজ। এটা ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। আচ্ছা, অঙ্কিতা রহমান লিখছেন মেশিন ভাষা, অ্যান্সার সঠিক আছে। এর পরেরটা আমরা দেখি, এর পরেরটাও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের 17-18 সনের প্রশ্ন। এই প্রশ্নটা এখানে কি বলছে, বলছে যে C++ ভাষা কোন ধরনের প্রোগ্রামিং মডেল অনুসরণ করে। পরের প্রশ্ন বলছে C++ ভাষা কোন ধরনের প্রোগ্রামিং মডেল অনুসরণ করে, কোন ধরনের প্রোগ্রামিং মডেল অনুসরণ করে। C++ ভাষা কোন ধরনের প্রোগ্রামিং মডেল অনুসরণ করে? C++ ভাষা কোন ধরনের প্রোগ্রামিং মডেল অনুসরণ করে? আচ্ছা, অঙ্কিতা রহমান বলছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মডেল অনুসরণ করে। হ্যাঁ, এটা সঠিক উত্তর। এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মডেল অনুসরণ করে। অবজেক্ট
ওরিয়েন্টেড প্রোগ্রামিং মডেল অনুসরণ করে। তাহলে আমরা দুইটা প্রশ্ন শিখে গেলাম, এই দুইটা প্রশ্ন আসলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। আচ্ছা, এর পরের প্রশ্নটা আসছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। এর পরের প্রশ্নটা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের। এটাকে সংক্ষেপে লেখা হয়, কি লেখা হয়? JKNIU, জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। প্রশ্নটা হচ্ছে ভিজুয়াল বেসিক কোন ধরনের প্রোগ্রামিং ভাষা? প্রশ্নটা হচ্ছে ভিজুয়াল বেসিক কোন ধরনের প্রোগ্রামিং ভাষা? 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 আচ্ছা, ভিজুয়াল বেসিক হচ্ছে অতি উচ্চতর অর্থাৎ 4GL স্তরের প্রোগ্রামিং ভাষা। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 4GL বা 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ, ভিজুয়াল বেসিক। ঠিক আছে, তাহলে এরপরে আরও একটা প্রশ্ন দেয়া আছে এখানে, নিচের কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা? তো এটা তোমরা পারবা। এখানে সঠিক উত্তর হচ্ছে ইন্টালেক্ট। এটা আসছিল রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তিতে। আচ্ছা, এছাড়াও আরও একটা রাঙ্গামাটিতে আসছে, সেটা হচ্ছে কম্পিউটার সরাসরি কোন ভাষা বুঝে? এটা আমি তোমাদের এর আগেও জিজ্ঞেস করছিলাম। কম্পিউটার সরাসরি হচ্ছে মেশিন ভাষাটা বুঝতে পারে। তাহলে দেখো, এর আগে কিন্তু বিচ্ছিন্নভাবে যে বিশ্ববিদ্যালয়গুলোতে আইসিটি পরীক্ষা হইতো, সেখানে 10 মার্ক থাকতো, কোথাও 5 মার্ক থাকতো, সেই জায়গাগুলোতেও কিন্তু এই টপিকগুলো টাচ করে প্রশ্ন আসছে। আর এখন তো তোমাদের পূর্ণাঙ্গ 25 নম্বরের একটা পূর্ণাঙ্গ সিলেবাসের পরীক্ষা হবে। তাহলে এই জায়গাগুলো থেকে কিন্তু আরও বেশি বেশি প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তাহলে আমরা আজকে যতটুকু বিষয় আলোচনা করলাম, এটা অবশ্যই তোমরা ভালোভাবে নোট করে পড়ে নিবা। আমরা পরবর্তী দিন পরবর্তী যে টপিক আছে সেই পরবর্তী টপিক থেকে আমরা ক্লাস শুরু করব। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। তোমাদের সকলকে ক্লাসে অংশগ্রহণের জন্য ধন্যবাদ। আমরা পরবর্তী ক্লাস করব আগামীকাল সন্ধ্যা 7:30। ঠিক আছে, ওকে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আর পড়াশোনাগুলো অবশ্যই প্রতিদিন একটু রেডি করে নিবা, তাহলে পরীক্ষার সময় তোমার আর এই আইসিটি নিয়ে আর কোনো ঝামেলার প্রয়োজন হবে না। ঠিক আছে, তো আগামীকাল আবার দেখা হবে সন্ধ্যা 7:30। ওকে।